বিগত এক সপ্তাহ ধরে বাংলাদেশে আমরা কি দেখছি, যা কিছু দেখছি তা সবকিছু কি আদৌ স্বাভাবিক? স্বাভাবিক বলার কোনো সুযোগ কি আমাদের সামনে আছে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যম, সেই থেকে ধর্মীয় অনুভূতি, সবকিছু নিয়েই এক ধরনের বিশৃঙ্খলা, এক ধরনের সহিংসতা বা সংঘাত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে, কেন করছে? যে বাংলাদেশকে আমরা ঐক্যের বাংলাদেশ বলি, সম্প্রীতির বাংলাদেশ বলি, সেই ঐক্যের বাংলাদেশের সম্প্রীতি বাংলাদেশে এই বিভেদ সৃষ্টির পেছনে কারা ইন্ধন জুগিয়েছে, কেন বাংলাদেশ এখনো সেই জায়গাটিতে পৌঁছতে পারছে না, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। ঐক্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। মাসুদ কামাল, বিগত এক সপ্তাহ ধরে আসলে আমরা যা কিছু দেখেছি সেই সবকিছুকে আসলে কোনোভাবে স্বাভাবিক বলার কোনো সুযোগ আছে কিনা সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যদি আমি শুরু করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে মেগা মান্ডে এভাবে আসলে ঘোষণা করে তারা ভাঙচুর করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং রাস্তাঘাট বন্ধ করে যা ইচ্ছে তাই করার মতন এক ধরনের অবস্থা আমরা দেখেছি। সেই সাথে চাইলেই আসলে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া যায়, চাইলেই আমি যা ইচ্ছা তাই দাবি করতে পারি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও কিন্তু সেই ধরনের শিরোনামও দিয়েছে বাংলাদেশকে নিয়ে। ঢাকা রাজধানী জুড়ে বিশৃঙ্খলা, রাজধানী জুড়ে সংঘাত, চাইলেই রাজপথ বন্ধ করে দেওয়া যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে আসলে এই সব কিছুর পেছনে কাদের হাত রয়েছে? কেন বিগত এক সপ্তাহ ধরে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এতটা জেঁকে বসছে? দেখেন, আপনি তো একদমই অনেকগুলি প্রশ্ন করে বসলেন। হ্যাঁ, আসলে এগুলি যে কেন হচ্ছে অথবা কাদের ব্যর্থতার কারণে হচ্ছে, কাজের ষড়যন্ত্রের কারণে হচ্ছে, এই সবগুলি কিন্তু আসলে আপনি খুব সুনির্দিষ্ট করে বলতে পারবেন না। যেমন ধরেন, একটা সরকার 15 বছর ছিল, থাকার পর তাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে আপনি তাদের সরকার প্রধানকে বিদায় করেছেন, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার দলের শীর্ষ নেতারাও পালিয়ে গেছে, তাই না? কিন্তু এই দলের যারা সুবিধাভোগী ছিল সারা দেশে, তারা তো আছে, তারা বহাল তবিয়তে আছে। তো এখন তারা কি করছে? তারা কি নানাভাবে ফেরার চেষ্টা করবে না? এখন ফেরার চেষ্টা হিসাবে তারা যদি বেছে নেয় যে আমরা একটা অরাজক পরিস্থিতি তৈরি করব সারা দেশে, এবং তৈরি করে সরকারকে আমরা বিব্রত করব, সরকারকে আমরা ব্যতিব্যস্ত করে তুলব, যদি তারা এই ধরনের জিনিস হাতে নেয়, তাহলে সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন এটা যেমন সত্য, তেমনি আবার এটাও তো সত্য, যারা সরকারের দায়িত্ব নিয়েছেন তারা কি জানতেন না যে এই ধরনের একটা নেতিবাচক, এই ধরনের একটা তাদের জন্য ডিস্টার্বিং একটা প্রচেষ্টা হতে পারে? সেটা কি তারা মাথায় ছিল না? তাদেরও তো এটা মাথায় থাকা উচিত নয় কি? কারণ তারা তো জেনে বুঝেই দায়িত্ব নিয়েছেন। তো আমি বলবো কি, এখানে দুটোই আছে। দুটোই যারা দায়িত্বে ছিলেন, যারা সরকারে ছিলেন, তারাও তাদের দিক থেকে সেই ধরনের পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেননি। আবার বিপরীত দিকে যারা ক্ষমতা থেকে চলে গেছেন, তারাও নানাভাবে কিন্তু ষড়যন্ত্র বলেন অথবা মানুষকে উস্কানি দেওয়া বলেন, এই দুটোই করেছে। এর মাঝে যে জিনিসটা হয়েছে, যেমন আপনি যে শিক্ষাঙ্গনে যে কথাটা বললেন, এই যে সুপার মানডে, সানডে, মেগা মানডে, এই যে একটা জিনিস, এটা নিয়ে আপনি ভাবেন, এটাও কিন্তু একটা খুব জরুরি বিষয়। এটা তো ঘোষণা দিয়ে করেছে। মোল্লা কলেজের স্টুডেন্টরা ন্যাশনাল মেডিকেলে অ্যাটাক করেছে, এবং তারা যে করবে তারা সেটা আগেই বলেছে যে আমরা সানডেতে ওখানে যে এটা ঘেরাও করব, ভাঙচুর করব। তো সরকার কেন এটা ব্যবস্থা নিল না? সরকার ব্যবস্থা নিতে পারত, যারা স্টুডেন্ট লিডার ছিল তারা ব্যবস্থা নিতে পারত। যারা এই পুরো আন্দোলনের ক্রেডিট নিজেদের কাছে নিতে চায়, বলে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এই আন্দোলনটা করেছি, যারা বলে, তারা কোথায় ছিল? যে সমস্ত লিডারদেরকে তাদের নেতৃত্বের গুণে মোহিত হয়ে ওদেরকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, তারা কি করলেন? তারা তো স্টুডেন্টদের কাছে আসতে পারতেন, বলতে পারতেন যে আপনি এটা করেন না, এটা করা ঠিক হবে না। আপনি টিভিতে দৃশ্যগুলো দেখেছেন নিশ্চয়ই, আমিও দেখেছি, যে ওই 5ই আগস্টে গণভবন থেকে লোকে যেভাবে নিয়ে যে আপনার হাঁস, বালিশ, এই সমস্ত নিয়ে সেই একই ঘটনা ঘটেছে, সেই একই দৃশ্য কিন্তু আমরা দেখলাম মোল্লা কলেজ ভাঙচুরের সময়। এবং আপনি দেখেন কাকতালীয় ঘটনা কি, 5ই আগস্ট ছিল কিন্তু একটা সোমবার, দ্যাট ওয়াজ অ্যানাদার মানডে, আর এখানেও আর একটা মানডে। তো এই মেগা মানডে এগুলি কি? তাহলে তখন একটা জাস্টিফিকেশন ছিল যে না, আমরা স্বৈরাচারের
যে উৎসব বলতে যে জায়গাটাকে আমরা প্রতীকী অর্থে বুঝি, সে গণভবন লুটপাট হয়েছে। কিন্তু এইবার কি হলো, আবার ঘোষণা দিয়ে যখন আসলে কেউ সংখ্যা সহিংসতা করছে, সেই সময়টাতে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের তাদের অবস্থান নিয়েও প্রশ্ন থেকে যায়। সোহরাব হাসান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যথেষ্ট তৎপর থাকা প্রয়োজন ছিল কিনা এই সময়টাতে, তাদের তৎপরতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি কিনা। প্রথম আলো কিংবা ডেইলি স্টার অফিসের সামনে আমরা যে ধরনের ঘটনা ঘটতে দেখেছি, গণমাধ্যমগুলোকে আসলে আমাদের আরো বেশি নিরাপত্তার আওতায় আনার কথা ছিল কিনা? ধন্যবাদ এবং বন্ধু মাসুদ কামালকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, দেশ যেভাবে চলার কথা ছিল সেভাবে চলছে না। ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল সেটা ধীরে ধীরে কিন্তু মিয়ে যাচ্ছে, ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। মানুষের সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেটি অন্তর্বর্তী সরকার কোনোভাবেই পূরণ করতে পারছে না, বা তারা যে পূরণ করতে আন্তরিক সেটাও প্রমাণিত হচ্ছে না। গত এক সপ্তাহের যে ঘটনা ঘটলো সেটা কিন্তু এক সপ্তাহের ঘটনা না। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, দেশ ত্যাগ করেছেন, কিন্তু গণভবনে সেনাবাহিনী ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। ধরে নিলাম পুলিশ নিষ্ক্রিয় ছিল বা তারা হীনবল ছিল, তাদের ভয় ছিল। সেনাবাহিনীর তো ভয় থাকার কথা না। মানে একটা বাড়ি বা একটা মানে স্থাপনা রক্ষা করতে পারবেন না তারা, মানে এটি বিশ্বাসযোগ্য না। অর্থাৎ তারা কি করতে দিয়েছে? কারণ সেনাবাহিনী এই আন্দোলনে সমর্থন করেছে, না হলে তারা এই এখন যে বিশৃঙ্খলা আমরা দেখছি, আমি বলছি যখন এই এগুলোকে কোথাও না কোথাও মিলে ফেলা হচ্ছে, না কোথাও না কোথাও এটিকে ছাড় দেওয়া হয় অথবা করতে দেওয়া হয়, তখন অন্যরাও কিন্তু এই সুযোগটা পায়। আপনি দেখেন যে তারপর এই ছাত্রগণ অভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় মব জাস্টিস শুরু হলো, যে জায়গায় ধরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসে মানে কেউ চেয়ারে বসে আছেন তাকে উঠিয়ে দেওয়া হলো, আবার আরেকজনকে চেয়ারে এনে বসিয়ে চাইলেই যে কোনো বিষয় আমরা দাবি নিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছি। এই যে দৃশ্য, তো যে আমরা যেটা দৃশ্যমান হলো এই সোহরাওয়ার্দী কলেজ বা মোল্লা কলেজ বা ন্যাশনাল মেডিকেল, এটাই কিন্তু একমাত্র ঘটনা না। অর্থাৎ আইন না মানার একটা আমাদের প্রবণতা আছে। সেটা আসলে আমাদের প্রবণতা নাকি কোনো কারণে অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কঠোর হচ্ছে না, নাকি তারা হচ্ছে না? ঠিক আছে, কিন্তু কঠোর হবে কার উপর? অন্তর্বর্তী সরকার তো যারা সাবেক স্বৈরাচারের সমর্থক ছাড়া সবাই তো তাকে সমর্থন করেছে, এই সরকারকে অভিনন্দিত করেছে, এবং ছাত্র নেতারা তো বটেই, এবং ছাত্র নেতারা এই সরকারের অংশ। সুতরাং যেটি মাসুদ কামাল বলেছেন, আমিও মনে করি সবারই দায় আছে, সম্মিলিত দায়। এবং একটি সরকারের, তো আপনি গোয়েন্দা বিভাগের কথা বললেন, সরকারের বিভিন্ন রকম, এবং এই ছাত্ররাই কিন্তু আন্দোলন করেছে। এই যে 3টি কলেজের এই কলেজের ছাত্রছাত্রীরাই কিন্তু 5 আগস্টের আগে এই ছাত্র গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা বিজয়ী হয়েছে। এখন একটা হচ্ছে যে এই ছাত্র নেতারা নতুন কমিটি করছেন বিভিন্ন জায়গায়, সমন্বয়ক আমরা দেখছি, আবার সমন্বয়কদের বাদ দিয়ে নতুন ভাবে তারা সাংগঠনিক, কিন্তু এই ধরনের বিশৃঙ্খল ঘটনায় তারা আসলে কি করছেন সেটি নিয়েও তো প্রশ্ন আছে। এটা হচ্ছে যে তারা কি করছেন, আর সরকারের তো মেশিনারিজ আছে, তার রাষ্ট্রযন্ত্র, সেটি ব্যবহার কেন করা হচ্ছে না, কেন কঠোরভাবে সেটিকে প্রয়োগ করা হচ্ছে না, সেই প্রশ্ন তো প্রত্যেকের মনেই এখন উঠতে পারে। মাসুদ কামাল, বাংলাদেশের জনগণ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়, অন্তত এই বিগত এক সপ্তাহ ধরে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেটি বলতে পারি। অন্তত পক্ষে যে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি যেরকম প্রতিশোধ পরায়ণ ছিলেন সেরকম তো একেবারেই নয়, কিন্তু সে কারণে আসলে বারবার আমরা সুযোগ দিচ্ছি, বারবার আমাদের নানান রকম বিশৃঙ্খলা, সংঘাত, সহিংসতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কি বাংলাদেশের মানুষ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয়, এই তথ্যটা আপনি কোথায় পেলেন? বাংলাদেশের মানুষ, হয়তো আপনি বলতে পারেন যে গ্রামের মানুষ, মাস পিপুল প্রতিশোধ পরায়ণ নয়, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ান এরা প্রতিশোধ পরায়ণ নয়। আওয়ামী লীগ কি গত 15 বছর প্রতিশোধ পরায়ণতা দেখায়নি? আমি তাদের উদাহরণ দিয়ে বলেছি, তারা যতখানি প্রতিশোধ পরায়ণ, এখন হয়তো আমরা তার থেকে আওয়ামী লীগের লোক যারা ছিল তারা কি বাংলাদেশের লোক না? তারা বাংলাদেশের লোক। এবং আওয়ামী লীগের পতনের পর, আওয়ামী লীগ যখন নাকি নাই বলা যায়, তখন কি প্রতিশোধ পরায়ণতা আমরা দেখছি না? আওয়ামী লীগ হলে এই ট্যাগিং যেটা হচ্ছে, স্বৈরাচারের দোসর, তারে ধরো তারে মারো, স্কুলের স্টুডেন্টরা যে কলেজের প্রিন্সিপালকে ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে, এটা কি প্রতিশোধ পরায়ণতা নয়?
সব জায়গায় কি সব প্রিন্সিপালকে নামানো হচ্ছে তার স্বৈরাচারের সঙ্গে থাকার কারণে, নাকি কোনো এক সময় হয়তো কোনো স্টুডেন্ট নেতাকে সে তার মানে অন্যায্য সুবিধাটা দেয় নাই, এই জন্য হতে পারে। স্টুডেন্টরা এককভাবে বিচার করছে, এরে ধরতেছে, তারে মারতেছে, তারা ওখান থেকে নামাই দিচ্ছে, তারে ধরতে, এগুলি কি প্রতিশোধ পরিণত নয়? যারা করতেছে স্বৈরাচারের দোষর হিসেবে ট্যাগ দিয়ে যাকে তারা করতেছে সেই লোকটা কি বাংলাদেশের নাগরিক না? তো এগুলি অনেক কিছু হচ্ছে। এখন যেটা হচ্ছে ভাই, এটা আমি পছন্দ করি না, এটা আমি একদমই পছন্দ করি না। আওয়ামী লীগ আমলে দেখেছি দেশটাকে বিভক্ত করতে, এখন দেখছি আবার দেশটাকে বিভক্ত করতে। এখানে আমাদের সাংবাদিকদের মধ্যে কি হচ্ছে? 200-300 লোকের আপনি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরিণত নয়? প্রেস ক্লাবে কি দেখতেছি, মানে 40-50 জন লোক এমন প্রেস ক্লাবের মেম্বারশিপ বাতিল করে দিচ্ছেন কেন? এটা কি প্রতিশোধ পরিণত নয়? যারা এগুলি করছে তারা এতদিন তো বিড়ালের মতো মিউ মিউ করতো, হঠাৎ করে তারা সবাই সিংহ হয়ে গেছে। এগুলি কি ভাই? এটাকে কোনো স্বাভাবিক অবস্থা বলা যায় না। সুযোগ বুঝে সবাই আসলে তাদের ক্ষমতা সদ্ব্যবহার করতে চান বাংলাদেশে। সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে, এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল। আওয়ামী লীগ মনে করছিল এই দিনের কখনো শেষ হবে না, এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না। যা ইচ্ছে তাই করতেছে। কেনা করতেছে? উপদেষ্টারা করতেছে, উপদেষ্টারা করতেছে না, এই ধরনের কাজ করতেছে, যা ইচ্ছে তাই করতেছে। তারা বারবার বলছেন যে তারা আসলে এক ধরনের সংস্কার কাজ করতে চাইছেন, কিন্তু সেই সংস্কার আমরা দেখতে পাচ্ছি নাকি আরো অনেক বেশি সংঘাত সহিংসতা দেখতে পাচ্ছি। সোহরাব হাসান, এই যে ট্যাগিং এর কথা বললেন মাসুদ কামাল, ভারতের দালাল বলে একটি শব্দ এখন আমরা প্রায়শই শুনে থাকি, বিশেষ করে গণমাধ্যমগুলোর ক্ষেত্রে। চাইলেই কি আসলে আপনি কোনো কারণ ছাড়া যে কোনো গণমাধ্যমকে এই শব্দে দিয়ে ট্যাগিং করতে পারেন? সেই সুযোগ আছে কি? না, সুযোগ তো থাকার কথা না, এবং সরকারের দেখার কথা, কিন্তু সেটা দেয়া হচ্ছে তো। এবং দেশে বিদেশে এই চক্র বা এই গোষ্ঠী তো বেশ সক্রিয়। এবং আপনি দেখলেন যে দিনের পর দিন, প্রথম দিন কর্মসূচি নিল প্রথম আলোর বিরুদ্ধে, তারপর প্রথম আলোর অফিসের সামনে, তারপর দিন নিল। এবং এখন যে দেশে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা তাদের নিরাপত্তার জন্যে অফিসে পাহারা বসাতে হয়, পুলিশ বা সেনা সদস্য দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হয়, সে দেশে আপনি কীভাবে বলেন যে গণমাধ্যম স্বাধীন? মানে তারা তো ভয়ের মধ্যে থাকে। এবং এই যে দুটি গণমাধ্যম অফিস ঘেরাও করেছে, তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চলছে, অন্যরাও তো ভয় পেয়ে যাবে। আওয়ামী লীগ আমলে কী হয়েছে? একই ঘটনা ঘটছে। সাবেক প্রধানমন্ত্রী প্রথম আলো ডেইলি স্টারের উপর বিষোদ্গার করেছেন, মামলা দিয়েছেন, অন্য পত্রিকা ভয় পেয়েছে অথবা প্রলোভনে তারা আকৃষ্ট হয়েছে। সুতরাং এই ধারাটা আইনের শাসন হচ্ছে সবার উপরে। আইনের শাসন গত 15 বছরে যে ঘাটতি ছিল, সেই ঘাটতি থেকে কোথায় কোথায় এই সরকার কি বলে মুক্ত হতে পেরেছে বা সেখানে ঘাটতি পূরণ করতে পেরেছে। আপনি ধরেন মামলা, আওয়ামী লীগ কি হতো যে বিএনপির এত লাখ লোক, 40 লাখ 50 লাখ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং 1 লাখের বেশি মামলার সংখ্যা ছিল। আজকে কি হচ্ছে? আজকেও তো লাখ লাখ আসামি। একটি ধরুন একটি হত্যাকাণ্ডে 700 লোক যুক্ত হতে পারে। হত্যা মামলা, হত্যাকাণ্ড তো ঘটনা ঘটাতে হবে এবং তার পারিপার্শ্বিক, তার তথ্য প্রমাণ থাকতে হবে, আলামত থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। আপনি এরকম এক একজনের বিরুদ্ধে দিলেন। সাংবাদিকরা, কোনো সাংবাদিক যে দালালি করে থাকে, ওই সরকারের সহায়তা করে থাকে অথবা আর্থিক সুবিধা নিয়ে থাকে না, সেই নির্দিষ্ট অভিযোগ দেন, আপনি সবার বিরুদ্ধে হত্যা মামলা দেন, সেই সুযোগ নেই। মাসুদ কামাল, ভারত নিয়ে অনেক রকমের আলোচনা চলছে, ভারতই সব ষড়যন্ত্র করছে, ভারতে বসে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি সব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। ভারত নিয়ে এখনো আসলে আমাদের অনেক ভয়। শেষ পর্যন্ত আসলে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড কিংবা ইসকন নেতার গ্রেপ্তারের জের ধরে আসলে যে ধরনের ঘটনা আমরা দেখেছি, সেটি নিঃসন্দেহে আমরা দেখতে চাইনি। আপনি কি মনে করছেন সেই ঘটনাকে ঘিরে, চট্টগ্রামের এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের মানুষ এখনো আসলে যথেষ্ট সম্প্রীতি কিংবা ঐক্যের জায়গাটিতে আছে, নাকি আরো সামনে আরো ভয়াবহ কিছু আমরা দেখতে যাচ্ছি? সামনে যে কি হবে বলা কঠিন। তবে ভারতে যে কথাটা আপনি বললেন, ভারতের ভূমিকাটা এটা আপনি হয়তো প্রমাণ করতে পারবেন কি পারবেন না, হয়তো ওইভাবে অকাট্যভাবে প্রমাণ করা যাবে না, কিন্তু এটা সত্য, এটা তো ফিলিংসের ব্যাপার। যে আমরা ফিল করি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা আগের মতো নেই। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে যে সম্পর্কটা আমাদের ছিল, মানে ভারত আমাদের দিকে যতটা অনুগ্রহের চোখে তাকাতো, ভালোবাসার
চোখে তাকাতো কিনা জানি না, তবে যতটা অনুগ্রহ চোখে তাকাতো ততটা এখন তাকায় না, এটা সত্য। কিন্তু ভারত আমাদের সঙ্গে খুব একটা বিরূপ আচরণ করছে, কিছু কিছু ক্ষেত্রে করছেও, কিন্তু একদম যে করছে না তা না। তো সেগুলো তো সত্য। এখন সেগুলি আমাদেরকে পেইন দেয়, অবশ্যই আমাদেরকে সেগুলো খুব একটা আনন্দিত করে না। কিন্তু প্রশ্ন হলো সেই অবস্থা থেকে উত্তরণের জন্য চেষ্টা আমাদেরকেই করতে হবে, তাদেরকেও করতে হবে, কিন্তু আমাদের জন্য বেশি প্রয়োজন এটা। কারণ আমরা তো ওদের উপর মুখাপেক্ষী, বিভিন্ন বিষয়ের কারণে আমরা কিন্তু ওদের উপর মুখাপেক্ষী। তো সেটাকে আমরা করেছি, সেই জায়গাতেও কিন্তু প্রশ্ন আছে। ভারত ধরেন আপনার অনেক দিন ধরে আমাদের দেশের মানুষকে ভারতে যাওয়ার ভিসা দিচ্ছে না, এটা আমরা দেখছি। এতে ওদেরও হচ্ছে ক্ষতি, ওদেরও ক্ষতি হচ্ছে, ওদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হচ্ছে, আমাদেরও হচ্ছে। তো এই জিনিসটাকে কি আমরা দ্বিপাক্ষিক একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে নিতে পেরেছি? আবার দেখেন আমাদের এখানে কিছু হলেই ভারত, হলেও কি না হলেও কি, এই সংখ্যালঘু অত্যাচারের বিষয়ে ভারত নানা ধরনের মন্তব্য করছে। ওরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তারা এটার প্রতিবাদ করছে, এবং তারা যে প্রতিবাদটা করছে, বিবৃতি দিচ্ছে, ওই বিবৃতিটা কি আসলে বস্তুনিষ্ঠ বিবৃতি? যারা যে আমাদের এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে বলছে, এটা কি আসলেই সত্য? কই আমরা তো এরকমভাবে দেখছি না, কিন্তু কিন্তু এই প্রচারণা তো চলছে। এখন সমস্যাটা কি জানেন? ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো, করে আমাদের সম্পর্কে বললো আমাদের এখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এবং আমরা সংখ্যালঘুদের উপর নাকি দলবদ্ধ আক্রমণ হচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো। আমরা জানি এটা ঠিক না, আমি সৌরভ ভাই সারাদিন ধরে চিৎকার করে বললাম যে এটা ঠিক না, কিন্তু আমরা ঠিক না বললাম, প্রমাণ দিলাম, এটাই কি দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে? নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট গ্রহণযোগ্য হবে? ডোনাল্ড ট্রাম্পের টুইট গ্রহণযোগ্য হবে, কারণ সে এখন প্রেসিডেন্ট, শক্তিশালী। এবং একটা শক্তিশালী লোক যদি মিথ্যা করেও একটা কথা বলে, সেই কথাটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কোনো না কোনো ভাবে কূটনৈতিক তৎপরতায় ভারতের সাথে একটু পিছিয়ে আছে। পয়েন্টটা এটাই যে আমাদেরও কূটনৈতিক তৎপরতা আমি মনে করি আরো তৎপর হওয়া উচিত আমাদের। খালি ভারতের একটা বিবৃতি দিল, এটাকে অস্বীকার করলাম, অমুক করলাম, তমুক করলাম, এটা না। আমি মনে করি এটাকে আরো টেকনিক্যালি, আরো সতর্কভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত। কিন্তু সেই জায়গাটি দায়িত্বটা তো আসলে মূলত যারা এখন উপদেষ্টা পদে আছেন তাদের করার কথা ছিল। তাদেরকে কি আদৌ আমরা কোনো কঠোরভাবে কোনো কিছু করতে দেখেছি? সোহরাব হাসান, তাদের আসলে যে জায়গাটিতে তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ দেখতে চাইছে, বিগত 7টি দিন ধরে আসলে যেই ধরনের সংঘাত সহিংসতা আমরা দেখেছি, তাদের কর্মকাণ্ড আমাদের সামনে কোনোটাই কি দৃশ্যমান হলো? আমি এই প্রশ্নটি রেখে একটি বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে আপনার উত্তর নেব। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেডএসআরএম দেশ সাম্প্রতিক দেখছেন। সোহরাব হাসান, বিগত এক সপ্তাহ ধরে যে বিশৃঙ্খল ঘটনাগুলো আমরা দেখছি, সেই সময়টাতে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের তৎপরতা আমাদের দৃশ্যমান হয়েছে কি? আমরা দেখেছি কি তাদের কোনো সঠিকভাবে তারা কোনো ধরনের ডিসিশন নিয়েছেন? যদি একটু বলেন যে তারা যদি মানে আমলাতান্ত্রিক যে তৎপরতা সেটা থাকতে পারে তার প্রশাসনিক, কিন্তু ঘটনাস্থলে যে দেখা, এই যে 3টি কলেজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলো, সেখানে একজন উপদেষ্টা বা তার সহকারী বা একজন সচিব কেন যাবেন না? মানে সরকার কেন রেসপন্স করবেন না? হ্যাঁ, প্রধান উপদেষ্টা গেলেই বা ক্ষতি কি? এবং তিনি তো তার নিরাপত্তা নিয়েই যাবেন, সুতরাং তার তো ভয় নেই। যে এরকম প্রতিটি ঘটনা আমরা শিল্পাঞ্চলেও দেখেছি, কোনো উপদেষ্টা তো যাননি। চট্টগ্রামে দেখলাম যে ছাত্রনেতারা গিয়েছেন, ভালো এটি, কারণ এত বড় দুঃখজনক ঘটনা, নৃশংসভাবে হত্যা করেছে এই আইনজীবীকে। কিন্তু এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে এরকম ঘটনা ঘটতে পারে। এর আগেও ইসকন সেখানে সংগ্রাম করেছে, বিক্ষোভ করেছে, এবং তাদের বিরুদ্ধেও আন্দোলন হয়েছিল। তখন কিন্তু একটা অরাজক পরিস্থিতি হলো, সেটি সামাল দিল। কিন্তু কালকে যে এরকম ঘটনা ঘটতে পারে, সেটি সরকারের যারা কর্তৃপক্ষ, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এটি তো আমলে নেওয়া উচিত ছিল, এবং প্রয়োজনীয় সেখানে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা উচিত ছিল। একজন আদালত প্রাঙ্গণের পাশে এরকম মানে কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখছি, অপ্রীতিকর না মানে ছুঁড়ে মারার মতন ঘটনা ঘটছে না, সেটা তো হচ্ছে আরো ভয়াবহ। উচ্চ আদালতে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসেও ঘটেছে কিনা যে আইনজীবী অন্য একজন যে ক্ষুব্ধ থাকে, আমরা বিভিন্ন বিচারিক আদালতে দেখেছি যে অভিযুক্ত যে আসামি শাস্তির ঘোষণা করা হলো, সে ক্ষুব্ধ হয়ে
তাকে মারতে যায় অথবা তাকে তার উপর মানে কোনো একটা তৎপরতা দেখায়, হ্যাঁ, বা বিক্ষোভ করে বা গালাগাল করে। কিন্তু উচ্চ আদালতে এরকম, কারণ উচ্চ আদালতের কত বছর তার বিচারিক কাজ শেষ করার পর উচ্চ আদালতে যায় বা আইন ব্যবসা করে। আবার উচ্চ আদালতে যারা আইন ব্যবসা করেন বা যারা আইনজীবী, তাদের তো একটা দায়িত্ববোধ তাদের, এবং আইন যেটা মানে আইনজীবীর পোশাক পরলে কিন্তু তিনি আইনজীবী ছাড়া তিনি আইনজীবীর ব্যবহারই করতে হবে। তিনি রাজনৈতিক দলের মাস্তান বা রাজনৈতিক দলের নেতার মতো আচরণ করতে পারেন না। আসলে কোনো না কোনো ভাবে আমরা ধরে নিয়েছি যে আমরা আসলে এখন যা চাইবো তাই পেয়ে যাব, সেই ধরনের একটি মানসিকতা কি কাজ করছে আমাদের মাঝে? এক হচ্ছে যে কি বলে সব পেয়েছে দেশ বাংলাদেশ বলা হয় না, তো এরকম একটা ধারণা যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয় ভোগ করেছে সবাই যে পারছে তা নয়, যারা পরাজিত তারা তো চলে গেছে। আরেকটি কথা যেটা আলোচনার শুরুতে আসলো যে সব কিছুতে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর এবং ষড়যন্ত্র দেশি বিদেশি, হ্যাঁ, থাকলে ধরা হোক না কেন, সেটি কেন ধরতে পারছে না? মাসুদ কামাল, কি মনে করছেন আপনি? বারবার আসলে যে ধরনের ঘটনাই ঘটছে আমরা একই দিকে আসলে ঘটনাকে মোড় নিয়ে দিয়ে যাচ্ছি। নানা পক্ষের মধ্যে একটি পক্ষের কথা সবসময় উপদেষ্টারা আসলে খুব সুস্পষ্টভাবেই বলেন যাই ঘটছে সবকিছুই ফ্যাসিবাদের দোসররা করছেন। তাহলে কেন তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না? তারা কি করে আসলে এই ধরনের ঘটনা ঘটাতে পারছে? না, এই যে সৌরভ ভাই যে ঘটনা বললেন যে উচ্চ আদালতে একজন আইনজীবী বিচারকের প্রতি ডিম নিক্ষেপ করেছেন, তো এখানে ফ্যাসিবাদের দোষটাকে, এই ঘটনাটা যদি মন্দ হয় এখানে ফ্যাসিবাদের দোষরকে ডিম এখন একটা বের করতে পারেন আপনি। এই ডিম যেখান থেকে কিনেছে সেই ডিম যে বিক্রি করেছে সে ফ্যাসিবাদের দোষর হতে পারে, এছাড়া তো আর তো কাউকে দেখছি না আমি। আপনি কার কথা বলবেন ভাই? তো এটা হয়েছে কি আমি বলি আপনাকে, মূল যে ঘটনাটা, এটা কারণটা হলো কি, আমরা একটা আন্দোলনে বিজয়ী হয়েছি না গণ-অভ্যুত্থানের মাধ্যমে। এই যে গণ-অভ্যুত্থানটা এটা কি আইন মেনে হয়েছে? হয় নাই। সংবিধান মেনে হয়েছে? তাও হয় নাই। কিন্তু তারা আইনটাকে খারাপ বলেছে, ওই সরকারের আইনগুলিকে খারাপ বলেছে, ওই সরকারের সংবিধানকে খারাপ বলেছে। এগুলো বলে সেটাকে একদম উপেক্ষা করে সরকারের পতন ঘটিয়েছে। কে ঘটিয়েছে? স্টুডেন্টরা, সাধারণ মানুষরা। এই যে সাধারণ মানুষের একবার আইন অমান্য করার, সংবিধান লঙ্ঘন করার যে একটা অভ্যাস তৈরি হয়ে গেল, এই অভ্যাসটা যে সবসময়ের জন্যই প্রযোজ্য নয়, এটা যে কেবল স্বৈরাচারকে বিদায় করার জন্যই প্রযোজ্য ছিল, আর কখনো প্রযোজ্য নয়। যতক্ষণ পর্যন্ত এই সংবিধান থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে মানতে হবে। যখন থাকবে না তখন আপনি মানবেন না, কোনো সমস্যা নাই। এই যে জিনিসটা, এটা গণ-অভ্যুত্থানের পর নতুন সরকারের দায়িত্ব ছিল এটাকে এস্টাবলিশ করা, যে আমরা যা করেছি, এখন ওদেরকে বিদায় করেছি, এখন আমরা নতুন করে সব কিছু গড়ে তুলব। যতদিন পর্যন্ত ওটা গড়ে না উঠবে ততদিন পর্যন্ত এক্সিস্টিং আইনগুলি চলতে থাকবে, এটা আমরা সবাই মানব। এরকম একটা ধারণা সবার মধ্যে দেওয়া উচিত ছিল। সরকার সেই কাজটা করতে পারে নাই। কেবল করতে পারে নাই তা না, সরকারের যারা অংশ, যারা উপদেষ্টা, তারা ওই আইন ভঙ্গটা চালিয়ে গেছে। তারপরেও সংবিধানের আলোকে শপথ দিয়েছে। আমরা মুখে এক কথা বলছি কিন্তু আমরা কাজের সময় সে সব কথা কি ভুলে যাচ্ছি? না, এটা সঙ্গে মিলল না। কারণ মুখে যেটা তার মুখেই বলছে যে আমি সংবিধান মানি না, তারা মুখেই বলছে আমি বঙ্গবন্ধুকে জাতিপিতা মানি না, তারা মুখেই বলছে আমি এগুলো মানি না। তো ওইগুলো তো পার্ট অফ কনস্টিটিউশন। আবার ওই কনস্টিটিউশনের আলোকে আপনি আবার শপথ নিয়ে আসছেন। তো এই যে আপনার মধ্যে যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ছিল। তারাও ভেবেছে আমি সংবিধান না মানলে কোনো সমস্যা নাই। এখন আপনি কোনটা মানবেন না? উপদেষ্টারা মানতেছেন না, যেটা ওনাদের জন্য সুবিধা এটা মানতেছেন না। এরাও ভাবতেছে আমার জন্য এটা সুবিধা, একটা কলেজকে আমি ভাঙচুর করতে পারি, এটা বেআইনি কিছু হবে না, আমি ভাঙলাম, এটা ভাঙা আমার জন্য সুবিধা। তারা ভেঙে আসলো। তো এই যে মানে অমান্য করার যে প্রবণতাটা, এটা যখন আপনি একটা বৈধ প্রবণতা হয়ে যায় তখন হয় কি, উনি ওনার মতো করে অমান্য করে, আমি আমার মতো করে অমান্য করি, সবাই অমান্য করি। স্পষ্টভাবে যদি আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় সেক্ষেত্রে এই জায়গাগুলো আরো বৃদ্ধি পাবে। সেই বিষয়ে আমাদের আরো সচেতন হওয়ার প্রয়োজন কিনা? সরফ হাসান, যে কলেজগুলোর ঘটনা আমরা বলছি আপনি নিশ্চয়ই দেখেছেন। এই 3টি কলেজের মধ্যে কোনো একটি কলেজের প্রিন্সিপাল তিনি খুব স্পষ্টভাবে বলছিলেন যে মোল্লা কাঁদছে। আপনি নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন। এই ধরনের যে উস্কে দেওয়ার ঘটনা কিংবা সেই মোল্লা কলেজে যে
ঘটনা, সেই ঘটনা ঘটবার পর আমরা দেখেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা আলটিমেটাম দিয়ে বলেছিল তারা 48 ঘন্টার মধ্যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করবে। বাংলাদেশে এই আলটিমেটাম দেওয়ার এবং 48 ঘন্টার ইতিহাস অনেক পুরনো, আমরা কখনোই কাউকে খুঁজে পেতে দেখেছি কিনা সেটি নিয়ে আমাদের সন্দেহ আছে। তো এবার অন্তত আমরা সেটি দেখবো, সেটি আশা করতে পারতাম কি না? না, আশা তো করতে পারি, আশাই তো বাঁচে। কিন্তু দেখুন, প্রথমত হচ্ছে যে এই শুধু মোল্লা কলেজ না, মনে হচ্ছে যে সরকার শপথ নেওয়ার পর কোনো মন্ত্রণালয় একটু তৎপরতা দেখিয়েছে। সার্বিকভাবে মনে হচ্ছে তারা কি করবেন সেটা বুঝে উঠতে পারছেন না, কিভাবে সামাল দিবেন, কোন পদক্ষেপ নেবেন, কোনটা নেবেন না। ধরুন এই যে দুদক হচ্ছে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমনের জন্য যে কমিশনটি গঠিত, এই কমিশন ভেঙে দেওয়া হয়েছে, কমিশনের পদাধিকারী কেউ নেই। তাহলে উচিত ছিল সঙ্গে সঙ্গে নিয়োগ দেওয়া। জাতীয় মানবাধিকার কমিশন যে মানবাধিকার নিয়ে কাজ করে, আগের সরকারের আমলে যেহেতু ওই মানবাধিকার কমিশন গঠন হয়েছে, ওই ফ্যাসিবাদের দালাল আমরা ধরে নিলাম, বাদ দেওয়া হলো। তাহলে নতুন কমিশন কেন গঠন করা হলো না? এমনকি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটিও তো ছাত্রনেতারা মানছেন না। তাহলে এই যে কেউ কেউ যে মানছেন, কেউ মানছেন না, অর্থাৎ আন্দোলনে বিজয়ী ছাত্রনেতাদের সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, একটা কাজের কোনো কি বলে সামঞ্জস্য নেই। একই সঙ্গে আবার ছাত্রনেতাদেরই 3 জন কিন্তু সরকারের ভিতরে আছেন। তাহলে তাদের স্পষ্ট করতে হবে যে সরকার যেটা করছে এটা ঠিক না, মানে তাদের এই 3 জনকে বলতে হবে যে সরকার যেটা করছে এটা ঠিক না, ছাত্ররা যেটা বলছে সেটা ঠিক। এখন তো সাধারণ মানুষ তো বিভ্রান্ত যে কাদের কথা শুনবে। ছাত্র আন্দোলনে বিজয়ী হয়েছে, তাদের কথাই শোনা উচিত। আবার সরকার একটি শপথ নেওয়া সরকার, বৈধ সরকার, গণতন্ত্রের বাংলাদেশকে গণতন্ত্রের রূপান্তরের অঙ্গীকার নিয়ে যে সরকার আসছে, তাদের কথাও আমাদের শুনতে হয়। একটা বিভ্রান্তির মধ্যে আছে, চরম সংশয়ের মধ্যে, অস্থিরতার মধ্যে, এবং অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করা না, মানে এটি চেষ্টা করা হচ্ছে, তাহলে তো ষড়যন্ত্র। তার ষড়যন্ত্র যদি না ধরতে পারে সেটাও তো সরকারের ব্যর্থতা। এই জায়গাটিতে আবার যদি মাসুদ কামাল আপনার কাছে আসি, ছাত্র নেতাদের সাথে দূরত্বের কথা শুনলাম আমরা, সেটি দীর্ঘদিন ধরে আমরা দেখছি। কাজের সামঞ্জস্যের অভাব সেটিও আমরা দেখতে পাচ্ছি, হয়তো এখন এই 100 দিন পরে এসে অন্তত আমাদের চোখে সেটি অনেকটাই দৃশ্যমান হচ্ছে। ছাত্র নেতাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে, সার্জিস এবং ইয়ার কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আসলে এই ঘটনাগুলো কি বারবার একের পর এক নতুন নতুন ঘটনার জন্ম দেওয়ার সৃষ্টি করা হচ্ছে? হতে পারে, আবার নাও হতে পারে। ছাত্রনেতাদের হত্যার চেষ্টা যেটা শুনলাম আমি, এটা আমার কাছে এত সরলীকৃত মনে হয় না। এখন এটা ওনারা এখন বিখ্যাত হয়ে গেছেন, কাজে হয়তো এটাকে সামনে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আসলে ওই ধরনের কিছু একটা। একজন ট্রাক ড্রাইভারকে এবং তার পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এটাকে কি বলবেন? বাট আমি মনে করি না যে এখন এই ধরনের কোনো প্রচেষ্টা হচ্ছে। হতেও পারে, আমি জানি না, আমি এটা তথ্য প্রমাণ ছাড়া আমি হুট করে একটা মন্তব্য করতে চাই না। তবে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে এটা কিন্তু সামনেও চলতে থাকবে। মোদ্দা কথা হলো কি জানেন, এই সরকারের যেটা সবচেয়ে বড় ভুল, যেটা আমি বলবো, ওনাদের যে মূল লক্ষ্যটা, সেই লক্ষ্য থেকে অনেকগুলো ক্ষেত্রে ওনারা অনেক উপদেষ্টা বিচ্যুত হয়ে গেছেন। তারা কিছু অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে টানাটানি করছেন। এই অপ্রয়োজনীয় কাজগুলি করতে যেয়ে অনেকগুলি জায়গায় মূল লক্ষ্য থেকে তারা সরে যাওয়াতে এবং মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের হতাশা, এক ধরনের অনাস্থা এদের প্রতি তৈরি হয়েছে। আপনি দেখেন যে বাণিজ্য মন্ত্রণালয় একজনকে পাল্টে একজনকে মহা স্মার্ট লোককে নাকি আনা হলো, শুনলাম ওই নাকি খুবই স্মার্ট। তো ওনার স্মার্টনেসের কোনো নমুনা কি আমরা দেখতে পাইনি। কিন্তু আপনি বলবেন আগের মতো তো হইচই হয় না। হইচই হবে কি? মানুষ তো অভ্যস্ত হয়ে যাচ্ছে এখন, এবং মানুষ এখন এদের বিরুদ্ধে কিছু বলতেও বিরক্ত বোধ করে। এদের ব্যাপারে কি বলবো আর? তো উনি যে নতুন একজন আসছেন, কি দেখাচ্ছেন এমন তো বলেন তো দেখি, কোন জায়গায় আপনি স্বস্তি পাচ্ছেন? কেউ পাচ্ছে না স্বস্তি। সেই দ্রব্যমূল্যের দাম কিংবা টিসিবির লাইন কিন্তু আবারও সেই দীর্ঘায়িত হচ্ছে। প্রয়োজনীয় কাজগুলো সেটা যেমন আসলে ভুলে যাচ্ছেন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তেমনি আসলে ঠিক কোন কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে শুরুতে করার কথা ছিল সেটিও তারা অনেকটা দেরি করে ফেলেছেন। সেটিও একটি বড় কারণ কিনা। আমরা আসবো, আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
দেশ সাম্প্রতিক দেখছেন। সোহরাব হাসান, অনেক ধরনের কথা আমরা শুনেছি। বিগত 100 দিনেরও বেশি সময় পার হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা অনেকভাবে সংস্কারের কথা শুনেছি, কিন্তু সংস্কার ঠিক যেখানে প্রায়োরিটি বেসিস ভেবে আমাদের শুরু করার কথা ছিল সেটি আমরা শুরু করতে পারছি না বলে বারবার আসলে আমাদের এই ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হচ্ছে কিনা? না, একটা হচ্ছে যে সরকারের যে কাজ যে দৃশ্যমান নয়, হ্যাঁ, এটা হচ্ছে মানুষের মধ্যে হতাশার বড় কারণ। সব ক্ষেত্রেই সরকার কি করবে সে ব্যাপারে সংশয়, সন্দেহ। জনগণের যে নিত্যদিনের সমস্যা সেটা সমাধান করতে পারছে না। ঢাকা শহরের যানজট ভয়াবহ, মানে এর মধ্যে যদি কোনো সংঘর্ষ ঘটে, অবরোধ ঘটে, তাহলে কি অবস্থা হয় নিত্যপণ্যের দাম কমছে না, বাড়ছে। আপনার নিরাপত্তা, ঢাকা শহরে হয়তো গত এক সপ্তাহে যদি বলেন চুরি ডাকাতি কিছুটা কমেছে, কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এটি বাড়ছে, নানা রকম উদ্বেগ আছে। সরকারের একটা যদি সাফল্য বলি, এই আজকে না গতকাল অর্থ উপদেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন যে তৈরি পোশাক শিল্পে যে 12 লাখ শ্রমিককে তাদের দেবে, রেশনিং আমাদের দৃশ্যমান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, এটা হয়তো হবে, কারণ এটা গত সরকারেরই প্রতিশ্রুতি ছিল, তারা পালন করতে পারেনি বা তার আগে বিদায় নিয়েছে। সরকার কিছু কিছু কাজ করেছে। আপনি ধরেন এখন পর্যন্ত কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসেনি, এটি ভালো দিক। গত সরকারে অনেক দুর্নীতি চিহ্নিত করেছে, ধরেছে, এটি ভালো দিক। কিন্তু একজনের নামে 200 মামলা এবং তার বেশিরভাগ হত্যা মামলা, আবার এক মামলায় 700 জন আসামি করা, এটা তো পুরো বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে, বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। ইতিমধ্যে বাইরে থেকে এ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারকে তাদের সময়কালটা দীর্ঘায়িত করতে চাইছে, সেরকম প্রশ্ন আছে কিনা? 100 দিন তো হলো, নিজের একটা মূল্যায়ন করা উচিত, আত্মমূল্যায়ন। সেই মূল্যায়নের জায়গাটিতেই আমি একটু জানতে চাই সোহরাব হাসান, তাদের আসলে কোনো না কোনো ভাবে তারা তাদের সময়কালটাকে দীর্ঘায়িত করতে চাইছে, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব বাড়ছে, সেই প্রশ্নটিও এখন অনেকভাবে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। এটি নিয়েও কিন্তু প্রধান উপদেষ্টা এক এক সাক্ষাৎকারে আমরা এক এক ইঙ্গিত পাচ্ছি। কোথাও বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায়, আমি কালকে নির্বাচন দিয়ে দেবো, সংস্কার ছাড়াই নির্বাচন দেব। তার তো মনে হয় 3 মাসের মধ্যে নির্বাচন হবে। আবার কোথাও বলেছেন তিনি আল জাজিরায় যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে 4 বছর মেয়াদের কথা বলেছেন, এবং এক ধরনের মানুষ ধরে নিয়েছিল যে উনি বোধহয় 4 বছর থাকতে চান। পরবর্তীকালে তার অফিস থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটা ধোঁয়াশা আছে, তাই তো? এখন ধোঁয়াশাটা তখনই কাটবে যখন বলবেন যে আমরা একটা রোড ম্যাপ দেবেন, যে আমরা এই তারিখে নির্বাচন করতে চাই, এই তারিখে ভোটার তালিকা শেষ করতে চাই, এই তারিখে আমরা অন্যান্য কাজগুলো করতে চাই। মাসুদ কামাল, যেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার ঘটছে, যেই ধরনের আমরা আসলে সংঘাত সহিংসতা দেখছি, আমাদের সামনে আসলে কোনো রোড ম্যাপ নেই। আমরা ঠিক জানি না আমরা ঠিক কবে নাগাদ গণতান্ত্রিক ধারায় ফিরে যাব, রাজনৈতিক দলগুলো কবে নাগাদ দেশের ক্ষমতায় আসবে, সেটিও কি একটি বড় কারণ? না, দেখেন, মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করছে। এই যতগুলো আপনি দেখবেন যে ইউনূস সাহেবেরকে যতগুলো বিদেশি মিডিয়া ইন্টারভিউ করেছে, সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন কমন। সেই প্রশ্নটা হলো আপনি নির্বাচন কবে দিচ্ছেন। এই প্রশ্নটা কিন্তু সবাই নানা ফরম্যাটে জিজ্ঞাসা করছে, এবং সারা দুনিয়ারই কিন্তু এটা একটা জানার আগ্রহ যে এই সরকার নির্বাচনটা কবে দেবে, মানে একটা গণতান্ত্রিক সরকারের হাতে তারা কখন হস্তান্তর করবে এবং কিভাবে করবে। এবং এই সরকারের একটা প্রতিশ্রুতিও ছিল জনগণের প্রতি, মানে জনগণই তাদের কাছে চেয়েছিল যে আর 10টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের মতো নয়, আপনারা কিছু সংস্কার করবেন। সেই সংস্কার কর্মকাণ্ড নিয়েও কিন্তু এই সরকার খুব স্পষ্ট কিছু বলতে পারে না কেমন দেখে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ওনারা একটা নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন করছে। সেই কমিশন থেকে রিপোর্ট দিবে। সেই রিপোর্ট পাওয়ার আগেই এবং নির্বাচন সংস্কার বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার আগেই ওনারা কিন্তু নির্বাচন কমিশন গঠন করে ফেলেছে। হয় এখন এরা তো বলবে এই নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া গঠন করা হয়েছে, এই নির্বাচন প্রক্রিয়াটা তো ভালো না। আমি আবার কালকে একটা ইন্টারভিউ পড়লাম এই নির্বাচন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান বদিউল আলম মজুমদারের, উনি বলেছেন যে 5 জনকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে, এদের একজনকে উনি চিনেন না। আপনি ভাবেন, নির্বাচন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান,
এবং যিনি সারাটা জীবন ওনার সুজনের মাধ্যমে নির্বাচন নিয়েই কাজ করলেন, উনি এই নতুন নির্বাচন কমিশনের 5 জনের একজনকেও চিনেন না। তো ভাবেন কি নির্বাচন কমিশন আমরা গঠন করছি, এবং যে সার্চ কমিটির মাধ্যমে এবং যে প্রক্রিয়া গঠন করছি 2022-এর যে আইনের বলে গঠন করা হয়েছে, সেটা কোনো আইন। আবার বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন নির্বাচন দিলেই এই ধরনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে কি যেভাবেই হোক আমরা যদি একটি নির্বাচন দিতে পারি সব সমস্যার সমাধান। উনি বিএনপি করেন, ওনার একটা পলিটিক্যাল পার্টি করেন, ওনার পার্টির একটা রাজনীতি আছে, ওই পার্টির রাজনীতির মতো করে উনি কথা বলেছেন। আমি তো আর পার্টি করি না, আমি সাধারণ মানুষ, আমি যেভাবে বুঝি আমি আমার কথা বললাম। নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু সংস্কারগুলিও প্রয়োজন। আমি মনে করি সংস্কারগুলো হওয়া উচিত। আমি যেটা মনে করি যে এই সরকারের উচিত যে সংস্কারের যে কাজগুলো তারা করছে সেটা আরও দ্রুত গতিতে করা, এবং তারা এমন কিছু না করা যা নাকি সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যায়। কিন্তু এখন যে অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে আমরা আছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি যথেষ্ট কঠোর অবস্থানে না আসে, তারা যদি কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সেটি আরো বেশি দূরে চলে যাচ্ছে কি? ওখানে ঝামেলা হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে উনি যদি কঠোর হইতে বলেন, তাহলে তো এই বাহিনীটার মধ্যে মনোবলটা তো ফিরে আনতে হবে। এই মনোবল ফিরে আনার জন্য তারা কি এমন কোনো ভূমিকা নিয়েছেন যে কারণে মনোবল ফিরে আসতে পারে? আমি তো দেখি না। উনি 2 দিন পর পর আইজিপি চেঞ্জ করতেছেন, কমিশনার চেঞ্জ করতেছেন। অবসরপ্রাপ্ত একজন লোক যিনি অবসরে চলে গেছেন, ওনাকে আবার নিয়ে আসছেন, আনছেন, ভালো করছেন। উনি যদি ক্যাপেবল হন ভালো, আমি তো কোনো আপত্তি দেখি না। কিন্তু আবার যেমন পুলিশের মধ্যে তো নানা ধরনের আপনার এই ধরনের মানে হতোদ্যম হওয়ার মতো ঘটনা আছে। আমি জানি অনেকগুলি পুলিশ কর্মকর্তা আছে যারা নাকি, যাদেরকে আগের সরকার অন্যায়ভাবে বের করে দিয়েছিল, চাকরি খেয়েছিল, তারা এটা নিয়ে আদালতে গেছে। তাদের যে প্রশাসনিক যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে গেছে, সেই ট্রাইব্যুনালে তারা জিতছে, আরেক আদালতে গেছে, তারা কিন্তু আদালতে জিততেছে। তো ওই লোকগুলোকে নিয়ে আসেন। আপনি তো একদম অবসরে যাওয়া লোককে নিয়ে আসছেন, যারা আগের গভর্নমেন্ট দ্বারা ক্ষতিগ্রস্ত এবং যারা সেই ক্ষতিটা প্রমাণ করতে পেরেছে যে আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তাদেরকে আনেন। ওরকম সংখ্যা প্রায় 250-এর উপরে আছে। তো ওদেরকে আনলেই তো হইতো। অন্তর্বর্তীকালীন সরকার এখন সময় এসেছে যথেষ্ট কঠোর হওয়ার এবং দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করার। সোহরাব হাসান এবং মাসুদ কামাল, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে দেশ সাম্প্রতিকের সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।